মেয়ের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলেই মনটা একটু ঘুরুঘুরু করতে আরম্ভ করে। তাই সেই আশায় চলে গিয়েছিলাম মেয়ে আর বরকে নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে। জায়গাটা আমার অনেক দিন ধরেই যাবার ইচ্ছা ছিল, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তাই আজকে জবরদস্তি বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা ছিল দুর্ধর্ষ। আমরা প্রথমেই ঢোকার পরে গিয়েছিলাম গ্যালোজে, যেখানটায় মৃত্যুর আগে মানে ফাঁসির আগে বন্দীদের রেখে দেওয়া হতো। এই ঘরটি বিপ্লবী দীনেশ গুপ্তের। তিনি ফাঁসির আগে প্রায় 92টি চিঠি লিখেছিলেন তার আত্মীয় এবং পরিজনদের। এইটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে বহু বিপ্লবীর মৃত্যু ঘটেছিল। আর তার ঠিক বিপরীতে এই কাঁচের বক্সের মধ্যে মৃতদেহগুলো বার করে আনা হতো। আর এর ঠিক উল্টো দিকে কয়েকটি কুঠুরি ছিল, যেখানে বিপ্লবীদের রেখে দেওয়া হতো যাতে তারা তাদের পরিকল্পনাগুলো বলে দেয়। এরপর গিয়েছিলাম যেখানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে রেখে দেওয়া হয়েছিল 6 মাসের জন্য। এটা একতলায়। তারপরে সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরটি নেতাজি সুভাষচন্দ্র বসুর। উনি 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর অবধি এই ঘরে ছিলেন। তার পরের রুমটিতে ছিলেন চিত্তরঞ্জন দাস। ঘরটি ফাঁকা। এখানে বাইরে তার একটি মূর্তি রাখা ছিল এবং যেন তিনি বাইরের দিকে তাকিয়ে দেশের মুক্তির পথ খুঁজছিলেন। তার পরের ঘরটি যতীন্দ্রমোহন সেনগুপ্তের ঘর। তখনকার সময় কারাকক্ষের তালার ব্যবস্থাও ছিল খুব ভয়ঙ্কর। এরপরে গিয়েছিলাম নেহেরু সেলে। এখানে প্রত্যেক 2 মাসে একবার করে ইন্দিরা গান্ধী আসতেন তার বাবার সঙ্গে দেখা করতে, আর এই গাছতলায় বসে তারা 20 মিনিট কথোপকথন করতেন। জওহরলাল নেহেরু এখানে 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে অবধি বন্দী ছিলেন। এরপরে আমরা গিয়েছিলাম একটি চিত্র প্রদর্শনী দেখতে। খুব সুন্দর জায়গাটি এবং খুব সুন্দরভাবে চিত্র প্রদর্শনীও করা হয়েছিল। গোপাল ঘোষের আঁকা বিভিন্ন চিত্র এখানে রাখা ছিল। তার পরের কক্ষগুলোতে ছিল বিভিন্ন বোমা মামলায় পুলিশদের প্রাপ্ত অস্ত্রের এবং বুলেটের প্রদর্শনী। একটি বিল্ডিং এরা সম্পূর্ণ যেমন ছিল সেই রকমই রেখে দিয়েছে, কোনো রকম রেনোভেট করেনি। এই সেলটি ছিল এমনভাবে রাখা যে এখানে বন্দিরা ঠিক যেমনভাবে থাকতো ঠিক সেই জিনিসটাই বিভিন্ন মূর্তির মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বন্দিরা বিশ্রাম নিচ্ছে, তারা স্নান করছে, চা খাচ্ছে। কিছু বন্দি বাইরের দিকে তাকিয়ে আছে মুক্তির আশায়, কিছুজন হতাশ হয়ে বসে আছে। যেভাবে বন্দিরা জীবন কাটাতো ঠিক সেই রকমই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এখান থেকে বেরিয়ে আমরা একটা রুমে ঢুকেছিলাম, যেখানে প্রজেক্টরের মাধ্যমে এই আলিপুর জেলে কতজন বন্দি ছিলেন বিভিন্ন সময়ে এবং তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি যা তারা এই জেলে থাকাকালীন ঘটিয়েছিলেন সেই সমস্ত জিনিস এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এটা দেখলে না গায়ের রুমগুলো যেন খাড়া হয়ে যাচ্ছে, যে কত কম বয়সে মানুষ কত কঠিনভাবে নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে এইভাবে আমাদের বিপ্লবী আন্দোলনে সামিল হয়েছিলেন। দুপুর 3টের মধ্যে এই জেল মিউজিয়ামে ঢুকলে লাইট অ্যান্ড সাউন্ড এবং মিউজিয়াম দুটোই দেখা হয়ে যাবে। এরপরে আমরা গিয়েছিলাম জেলের ভিতরেই একটা কফি হাউস বানানো হয়েছে সেখানে। এখানকার কফি সত্যি অনবদ্য। আমরা হট কফি কোল্ড কফি দুটোই খেয়েছিলাম, তার মধ্যে আমার হট কফি বেশি ভালো লেগেছে। ভেতরের ইন্টেরিয়ারও খুব সুন্দর করে সাজানো এবং সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। পা যখন ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে, সেই সময় একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। খাবার দাবারও খুব ভালো, বিশেষ করে ফিশের যে আইটেমগুলো ছিল আমার খুব ভাল লেগেছে। আর দেখুন কাঁচের মধ্য দিয়ে পুরো জেলটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা ফিশ ফিঙ্গার, বেকড ফিশ আর স্যান্ডউইচ নিয়েছিলাম কফির সঙ্গে খাওয়ার জন্য। এরপরে আমরা 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখেছিলাম। তার কোনো রকম ভিডিও আমরা তুলতে পারিনি, তার কারণ সেটা বারণ করা ছিল। এখানে অপেক্ষা করতে করতেই সন্ধে নামলো এবং জেলের আলোগুলো জ্বলে উঠল। কফি হাউসের মেনুর ছবিও আমি দিয়ে দিলাম। একটা খুব সুন্দর দিন কাটলো। আর আমার মনে হয় প্রত্যেক ভারতবাসীর একবার এই জেল মিউজিয়ামটা ঘুরে নেওয়া উচিত। তাহলে বিপ্লবীরা কত কষ্ট করে যে আমাদের এই মূল্যবান স্বাধীনতা নিয়ে এসেছিল সেই সম্বন্ধে তারা জানবে।